আচ্ছা, তো আমাদের এই চ্যাপ্টার হচ্ছে তড়িৎ বল নিয়ে, চ্যাপ্টার 10। এই ক্লাসগুলো আসলে কোনো ডিটেলস ক্লাস না, এটা জাস্ট একটা রিভিউ ক্লাস টাইপের, যে আপনারা আপনাদের এক্সামের আগে জাস্ট যাতে ক্লাসগুলো দেখে বুঝতে পারেন যে কিভাবে কি হচ্ছিল বা কিভাবে কি থিওরিগুলো ছিল। আচ্ছা, তো এই জন্য এখানে অত প্রথম থেকে সবকিছু ধরে ধরে ওভাবে বলা হবে না। আমরা তড়িৎ বলের ব্যাপারে জানি, তড়িৎ বল হচ্ছে, ধরেন আপনার কাছে দুইটা চার্জ আছে, যে কোনো চার্জ, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ডাজেন্ট ম্যাটার, দুইটা চার্জ আছে। তো যদি এরা সমধর্মী হয় তাহলে এরা পরস্পরকে বিকর্ষণ করবে, আর বিপরীতধর্মী হলে পরস্পরকে আকর্ষণ করবে। তো এই যে আকর্ষণ বা বিকর্ষণ করতেছে, সেখানে আসলে বলটা কত কত বলে আকর্ষণ করবে বিকর্ষণ করবে, এটাই আমরা নির্ণয় করব এই বলের সাহায্যে। তো সেজন্য কুলম্ব বা বিজ্ঞানী কুলম্ব আমাদের একটা সূত্র দিছে, এটাকে বলে হচ্ছে কুলম্ব ফর্মুলা। তো এই সূত্র অনুসারে আমরা একটা বল পাই, এফ সমান কে Q1 Q2/d²। এইভাবে আমাদের বইগুলোতে সাধারণত লেখা থাকে, আমাদের বাংলাদেশের বইগুলোতে। কিন্তু এটাকে আসলে আমরা এইভাবে মাথায় রাখবো না, এটাকে একটু মডিফাই করে আমাদের মাথায় রাখতে হবে। মডিফিকেশনটা হচ্ছে, আমাদের কে কে এর মতোই থাকবে, Q1, এখানে আমরা মডুলাস চিহ্ন ইউজ করব। তো যারা মডুলাস চিহ্নের ব্যাপারে জানেন না তাদের জন্য একটু বলে দিই, মডুলাস আসলে কি জিনিস। মডুলাস হচ্ছে পরম মান বিষয়ক একটা চিহ্ন। সে কি করবে, সে পজিটিভ বা নেগেটিভ ভ্যালুকে সবসময় পজিটিভ বানায় দিবে। ফর এক্সাম্পল, আমি যদি এখন এই মডুলাসের মধ্যে -5 দিই, তাহলে তার রেজাল্টটা শুধুমাত্র 5 হবে। আবার আমি যদি এই মডুলাসের মধ্যে জাস্ট 5 দিই, তাও রেজাল্ট 5 হবে। তো দ্যাট মিনস আমাদের চার্জ, আমি যখন এই সূত্র বসাবো, তখন চার্জের যে প্লাস বা মাইনাস চিহ্ন আছে সেটা কখনোই আমি সূত্রে বসাবো না। প্রশ্ন হতে পারে যে কেন বসাবো না। কারণ হচ্ছে, আপনার এই চার্জটা প্লাস নাকি মাইনাস, এইটা শুধুমাত্র বলের প্রকৃতিকে নির্ধারণ করবে। বলের প্রকৃতি কি কি আছে এখানে, বলের প্রকৃতিটা দুই রকম, একটা হচ্ছে আকর্ষণ আর একটা হচ্ছে বিকর্ষণ। ঠিক আছে, তো এইটা আকর্ষণ না বিকর্ষণ হবে, এটাই তো আমরা অ্যাকচুয়ালি এই চার্জের চিহ্ন থেকে বুঝতে পারবো যেটা কি প্লাস ছিল নাকি মাইনাস ছিল। তো আপনি চিহ্ন থেকে অটোমেটিক বুঝতেছেন কিন্তু যে এটা আকর্ষণ ধর্মী নাকি বিকর্ষণ ধর্মী। তো সেই জন্য আপনাকে এক্সট্রা ভাবে এই সূত্রের মধ্যে কোনো প্লাস মাইনাস চিহ্ন বসানোর কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আমরা জাস্ট এর যে পরম মানটা আছে, চিহ্ন ছাড়া যে মানটা আছে সেটা বসাবো। উদাহরণ সহ একটু পরে আমরা বুঝবো, অসুবিধা নেই। তো এই গেল আমাদের চার্জের যে বিষয়টা, সেটা ক্লিয়ার হলো। এখন আসি ডি। ডি জেনারেলি এখানে কি বোঝাচ্ছে। তো আমাদের বইতে বলা আছে হয়তো যে ডি হচ্ছে চার্জগুলোর মধ্যবর্তী দূরত্ব, কথা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এটাকে আমরা এইভাবে মনে রাখবো যে ডি হচ্ছে আসলে চার্জ দ্বয়ের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্রের, বা বলতে পারেন এটাকে কেন্দ্রে আপনারা মনে রাখেন, এখানে ওইটা আমরা না আসি, এটা আপনাদের কনসেপ্ট ডিফারেন্ট জিনিস, ওখানে আমরা না যাই আপাতত। কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। তো এখন আমি কেন কেন্দ্রের হিসাবটা করব, কারণ হচ্ছে ধরেন এটাকে আমরা একটু অন্যভাবে মাথায় রাখি। এরকম বিশাল দুইটা চার্জ আছে, বিশাল দুইটা চার্জ বলতে ধরেন আপনার ফুটবল সাইজের সমানে কোনো চার্জ আছে, ফুটবল সাইজ, বা আপনার জেনারেলি কোনো টেনিস বল বা ক্রিকেট বল সাইজের কোনো চার্জ আছে। ঠিক আছে, আমরা ধরে নিলাম। তো তাহলে ওই চার্জের অবশ্যই কি, যেহেতু একটা বল, বলের একটা অবশ্যই ব্যাসার্ধ থাকবে, তাহলে তার কেন্দ্র থেকে কিন্তু তার একটা ব্যাসার্ধের দূরত্ব আছে। একইভাবে আরেকটা যে চার্জ ছিল, তারও কেন্দ্র থেকে ব্যাসার্ধের দূরত্ব আছে। এখন আমি যদি এই ডি দিয়ে জাস্ট চার্জ দুইটার মধ্যবর্তী দূরত্ব চিন্তা করি, তাহলে কিন্তু ওই দূরত্বটা এতটুক মিন করবে শুধু। ঠিক আছে, এতটুক মিন করবে। বাট এইটা আসলে এই দূরত্ব না। এখানে যে ডি আছে, এই ডি হচ্ছে মেনলি আপনার এই যে কেন্দ্রটা আমি পেলাম দুইটা চার্জের, এই কেন্দ্র থেকে আরেকটা কেন্দ্রের দূরত্ব। ঠিক আছে, তো আমি যদি সেটা বের করতে চাই, তাহলে আমাকে কি ব্যাসার্ধগুলোও তখন হিসাবে আনতে হবে। এখন এরকম অঙ্ক সাধারণত আপনাদের এসএসসি লেভেলে আসে না। যদি দিয়ে দেয়, যদি কোনো চার্জের এরকম ব্যাসার্ধ বলে দেয়, তখন আপনি বুঝবেন যে এই ব্যাসার্ধের একটা কাজ আছে, সেই ব্যাসার্ধটা এখানে ইনক্লুড করতে হবে। তো এই হচ্ছে আমাদের এই সূত্রের একটা ব্যাখ্যা। আরেকটা জিনিস যেটা আপনাদের সবার একটু অনীহা থাকে, সেটা হচ্ছে চার্জের একক নিয়ে, চার্জের একক বা বলের একক বা এইসবের একক নিয়ে। এককগুলো একটু কাইন্ডলি মনে রাখতে হবে। আমরা সবসময় ফিজিক্সে এসআই একক ব্যবহার করি। ঠিক আছে, তো এসআই এককের ক্ষেত্রে আমরা কি জানি, আমাদের বলের এসআই এককটা হয় হচ্ছে নিউটন,
অবশ্যই অবশ্যই এটা ক্যাপিটাল লেটার দিতে হবে। যখনই কোনো একক কোনো বিজ্ঞানীর নাম থেকে আসে তখন সেটাকে অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে আপনাকে লিখতে হবে। এখন আপনি যদি এখানে ছোট হাতের এন লেখেন সেটা কিন্তু হবে না, এটা নিউটন বুঝাবে না, এটা মাথায় রাখবেন। দেন কিউ, Q1 হোক Q2 হোক, যদি সেটা চার্জ মিন করে তাহলে তার একক হবে হচ্ছে কুলম্ব, এবং এইটাও কিন্তু একটা ক্যাপিটাল, এটাও একটা ক্যাপিটাল লেটার। ঠিক আছে, এখন আপনি যদি এমনভাবে এটাকে লেখেন যে আপনি লিখতে চাইছিলেন ক্যাপিটাল, বাট পরীক্ষার খাতায় স্যার অথবা আপনি পরে দেখে বুঝতেছেন না যেটা ক্যাপিটাল নাকি স্মল, এইভাবে লেখা যাবে না, স্পষ্ট করে ক্যাপিটাল আকারে লিখতে হবে। ডি হচ্ছে আমাদের দূরত্ব, ডি এর একক, এসআই একক অবশ্যই মিটারে থাকতে হবে। সো আপনাকে সেন্টিমিটারে বলতে পারে, ন্যানোমিটারে বলতে পারে, মিলিমিটারে বলতে পারে, যাই বলুক আপনি সেটাকে মিটারে কনভার্ট করে নেবেন অবশ্যই। তারপরে আসে হচ্ছে কে, কে কে বলে হচ্ছে কুলম্ব ধ্রুবক, কে কে কুলম্ব ধ্রুবক বলা হয়। কে এরও একটা একক আছে, তো এর এককটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার সি ইনভার্স 2। ঠিক আছে, এই এককটার ব্যাপারে এমসিকিউতে প্রায় প্রশ্ন করে যে কুলম্বের এককের কুলম্ব ধ্রুবকের একক কি, এই জন্য এককটা মাথায় রাখতে হবে। তো আমরা এখন একটা সিম্পল ম্যাথ দেখি, যে সিম্পল ম্যাথের মাধ্যমে আমরা এই সূত্রটার অ্যাপ্লিকেশনটা বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে ধরেন আমাদের এরকম দুইটা চার্জ আছে, আমি এখানে এটা এঁকে দিই, দুইটা চার্জ, এখানে কোন চার্জের কোনো ব্যাসার্ধ টাসার্ধ আমি বলি নাই, বললাম যে এই চার্জটা হচ্ছে আমাদের 40 মাইক্রো কুলম্ব, এর থেকে 40 মিটার বেশি হয়ে যায়, 40 সেন্টিমিটার ধরে। ঠিক আছে, 40 সেন্টিমিটার দূরে আমাদের আরেকটা চার্জ আছে যার ভ্যালু হচ্ছে 60 মাইক্রোকুলম্ব। যদি জাস্ট 60 বলে তখন আপনি মনে করবেন এটা অবশ্যই একটা পজিটিভ চার্জ ছিল। ঠিক আছে, যতক্ষণ না আপনাকে মাইনাস চিহ্ন উল্লেখ করে দিচ্ছে প্রশ্ন, ততক্ষণ আপনি মাথায় রাখবেন যে চার্জগুলো পজিটিভ আছে। ওকে, এখন আপনাকে জিজ্ঞেস করলো যে এখানে এদের মধ্যে আকর্ষণ বল কত, দ্যাট মিনস এফ কত হবে। তাহলে এফ বের করি, সূত্র আমাদের এটা আছে। তাহলে আমরা মাত্র শিখলাম কি, এফ যখন আমি বের করব তখন এখানে চার্জের চিহ্ন ছাড়া বসাবো। ঠিক আছে, তাহলে চার্জের চিহ্ন যদি ছাড়া বসাই, কে এর মান কত, কে এর মান আমরা জানি 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার সি ইনভার্স 2। তাহলে এখানে ভ্যালু বসাই 9 × 10⁹ ইন্টু Q1। আপনি চাইলে এটাকেও Q1 ধরতে পারেন, আপনি চাইলে এটাকেও Q1 ধরতে পারেন, এটা আপনার ইচ্ছা, এটা আসলে কোনো রেস্ট্রিকশন নাই, আপনি যেটাকে খুশি Q1 Q2 ধরতে পারেন। তো আমি ধরলাম এটা হচ্ছে আমাদের Q1, জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি অন্যটাকে Q1 ধরলাম, যাতে বুঝতে পারেন যে ওটাও ধরা যাবে। তো বসাই, তাহলে 60 আছে, এটা +60, তাহলে 60 বসালাম। এখন 60 কিন্তু কুলম্ব না, এটা মাইক্রো কুলম্ব। তো 1 মাইক্রো দিয়ে আসলে বোঝায় 10⁻⁶, এই ভ্যালুটাকে বোঝায় 1 মাইক্রো দিয়ে। আপনাদের চ্যাপ্টার 1-এ বিভিন্ন উপসর্গ, এই উপসর্গগুলোর ব্যাপারে ব্যাখ্যা আছে, যে কোনটার ভ্যালু কত, সেগুলো আপনাদের মুখস্থ করতে হবে, কিছু করার নেই। তাহলে আমি যখন মাইক্রো নিব, মাইক্রো নিলে অটোমেটিক এই ভ্যালুটার সাথে আমাদের 10⁻⁶ গুণ হয়ে যাবে। এখন ফর এক্সাম্পল আমি যদি মাইক্রো কুলম্ব না বলে কোথাও বলি হচ্ছে সাপোজ 40 মাইক্রোমিটার, এখন অনেকে বলে স্যার আমি তো মাইক্রো কুলম্ব কনভার্ট করতে পারি, মাইক্রোমিটার তো পারি না। মাইক্রোমিটারও সেম, মাইক্রো মানেই আপনি মাথায় রাখবেন 10⁻⁶ গুণ হবে। তো এটাকে আপনি এভাবে পরে লিখবেন 40 × 10⁻⁶ মিটার। ঠিক আছে, এই হচ্ছে নিয়ম। তাহলে আমরা ফার্স্টে Q1 বসালাম, ব্র্যাকেট দিতেও পারেন নাও দিতে পারেন। এবার আমি Q2 বসাবো। তো Q2 কে আমি ধরছি কোনটা, নেগেটিভ চার্জটাকে ধরছি, বাট আমি এখানে চিহ্ন বসাবো না, আমি চিহ্ন ছাড়া এখানে বসাবো। তাহলে 40 × 10⁻⁶, চিহ্ন কিন্তু আমি বসাই নাই। আচ্ছা, তাহলে আমাদের চার্জগুলো বসানো শেষ। এখন ডি, ডি দেওয়া আছে সেন্টিমিটার এককে, বাট আমরা মাত্র শিখছি ডি এর এসআই একক হবে হচ্ছে মিটার। তাহলে সেন্টিমিটার থেকে মিটারে আপনি কিভাবে নেবেন, তো যদি কখনো সেন্টি কথাটা থাকে বা সি থাকে, কোনো এককের সাথে যদি সি থাকে, তখন আমরা বুঝবো যে সি মানে আসলে 10⁻² দিয়ে গুণ করা। ঠিক আছে, 10⁻² দিয়ে গুণ করা, দ্যাট মিনস 40 সেন্টিমিটার আছে, ওকে ফাইন, তাহলে আমি 40 × 10⁻², এটাকে কনভার্ট করে মিটারে নিয়ে নিলাম। এখন এর উপরে কি আছে, স্কোয়ার আছে, তাহলে পুরোটার উপর স্কোয়ার হবে। আপনি যদি শুধু 40-এর উপর স্কোয়ার দেন হবে না, আবার যদি শুধু 10⁻² এর উপর স্কোয়ার দেন তাহলেও হবে না। এই ভ্যালুটা এখন যদি আমরা হিসাব করি আমাদের আলটিমেট রেজাল্ট বের হয়ে যাবে, এবং এটা আপনি চাইলে ক্যালকুলেটর দিয়েও করতে পারেন, ক্যালকুলেটর ছাড়া দিয়েও করতে পারেন।
আচ্ছা, তো এখন এইখানে অনেকের ক্যালকুলেটর ইউজ করতেও সমস্যা হয়, তো সেই বিষয়ে আপনাদের একটা সাজেশন দিয়ে দিই। আমাদের সবার ক্যালকুলেটরেই যাদের হচ্ছে এমএস সিরিজে দেখবেন ইএক্সপি একটা বাটন আছে, অ্যান্ড যাদের হচ্ছে ইএস সিরিজ তাদের দেখবেন × 10⁻x এরকম একটা বাটন আছে। আপনাদের ইকুয়াল সাইনের আশেপাশে এই বাটনটা থাকে। তো এটার মিনিং অ্যাকচুয়ালি কি? সাপোজ আপনি ক্যালকুলেটরে এরকম কিছু লিখতে যাচ্ছেন যে 9 × 10⁻21 আমি সাপোজ লিখব। এটাকে এমএস সিরিজে আপনি ডিরেক্ট এভাবে লিখতে পারেন, 9 বাটন তারপর চাপ দিবেন, চাপ দিলে দেখবেন আপনার ক্যালকুলেটরে কথাটা উঠে আসছে। আচ্ছা, কথা উঠে আসে মানে ক্যালকুলেটর এখন চাচ্ছে এই পাওয়ারটা বসাতে চাচ্ছে, যে পাওয়ারটা অ্যাকচুয়ালি কত। তাহলে আমরা এরপরে কি দিব? 21 বসাবো। দ্যাট মিনস এটার পরে আপনার ক্যালকুলেটরের ডিসপ্লেতে এরকম কিছু দেখাবে 9E21। এইটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে? এইটা মিন করতেছে 9 × 10⁻21। ঠিক আছে? তো আমরা এটাকে ম্যানুয়ালি বসাতে পারি, আমরা ইনটু চিহ্ন দিয়ে 10 লিখে পাওয়ার চিহ্ন দিয়ে বসাতে পারি, সমস্যা নেই। এইভাবেও বসাতে পারি। এভাবে বসালে কি হয়, আমাদের ব্র্যাকেটের একটা ঝামেলা থাকে, ব্র্যাকেটের ঝামেলাটা একটু দূর হয়, একটু সলভ হয়। তো আমি আপনাদের রেকমেন্ড করব সবসময় এইভাবে ক্যালকুলেটরটাকে ইউজ করবেন। ঠিক আছে? একইভাবে যাদের হচ্ছে ইএস সিরিজের ক্যালকুলেটর তাদেরও সেম নিয়ম। আপনি 9 লিখলেন, এখন কি করবেন? এই বাটনটা চাপ দিবেন। তো এই বাটনটা চাপ দিলে অটোমেটিক আপনার ক্যালকুলেটরের ডিসপ্লেতে ছোট্ট করে এরকম একটা লেখা আসবে। আচ্ছা, এখন তাহলে সে কি চাচ্ছে? এরপরে সে কি এক্সপেক্ট করতেছে? সে এক্সপেক্ট করতেছে এই যে ভ্যালুটা আছে পাওয়ারে, এই ভ্যালুটা ডিরেক্ট আপনি বসাই দিবেন। ঠিক আছে? এখন অনেকে কি ভুল করে, এই বাটন চাপার পরে আবার আমাদের যে পাওয়ার লেখার বাটন এরকম একটা বাটন আছে, ঠিক আছে, তো ওই বাটন আবার চাপ দেয়। না, দরকার নেই। আপনার ক্যালকুলেটর অটোমেটিক বুঝতেছে যে এর উপরে যা বসাবো, এই যে এটা দেখেন, এটা কিন্তু পাওয়ার আকারে আছে। তার মানে আপনি এখানে যেই ভ্যালু বসাবেন ওইটা অটোমেটিক সে পাওয়ারে নিয়ে নেবে। তাহলে আমি যদি এখন এখানে 21 বসাই, এই 21টাকে সে 9 × 10⁻21 হিসেবে রিড করবে নিজের ভিতরে। ঠিক আছে? তাহলে আমরা ক্যালকুলেটরে এই ভ্যালুটা বসাবো এবং আলটিমেটলি আমাদের যে রেজাল্ট আসবে সেটা আমাদের নিউটন ম্যান হবে। এখন প্রশ্নে কিন্তু এইটুক লিখলেই হবে না। আপনি বল বের করছেন, খুব ভালো কথা, বাট আপনাকে তো যখন বল বলবে তখন তো বল একটা যেহেতু ভেক্টর রাশি, এর দিক বা অন্য কিছু উল্লেখ করতে হবে, জাস্ট মান উল্লেখ করলে হবে না। তো এখানে তাহলে আমাদের কি করতে হবে? আমরা বলের মান বের করলাম, এখানে বলের মান বের হয়েছে, বাট বলের প্রকৃতি এখন উল্লেখ করতে হবে। বলের প্রকৃতি মানে কি? যেই বলটাকে আকর্ষণধর্মী ছিল নাকি বিকর্ষণধর্মী ছিল। আমরা তো স্পষ্ট প্রশ্নে দেখতেই পাচ্ছি যে এটা হচ্ছে মাইনাস এবং প্লাস চার্জের মধ্যে একটা বল। দ্যাট মিনস এটা অবশ্যই কি হবে? আমাদের একটা আকর্ষণধর্মী বল হবে। এই অ্যান্সারটা বের করার পরে আমরা নিচে একটা লাইন লিখবো যে অতএব ক্রিয়ারত বা কার্যকরী বলের মান এখানে যা আসবে তা বসাবো, বসাইলাম নিউটন, এবং এই বলটি আকর্ষণধর্মী। ঠিক আছে? এই বলটি আকর্ষণধর্মী। এইভাবে এই লাইনটা আপনাকে লিখতে হবে। আপনি যদি জাস্ট অ্যান্সারটা বের করে চলে আসেন তাহলে কিন্তু হবে না, আপনি কিন্তু একটা ইনকমপ্লিট অ্যান্সার দিলেন, আকর্ষণধর্মী না কি কিচ্ছু দিলেন না। ঠিক আছে? এইটা আপনি মাথায় রাখতে হবে যে আমরা পুরোটা অ্যান্সার করার পরে অবশ্যই অবশ্যই এইটা এখানে উল্লেখ করে দিব, এই লাইনটা উল্লেখ করে দিব, দেন আমি আমাদের অ্যান্সারের যেই চিহ্ন সেটা দিয়ে দিব। ঠিক আছে? তো আমরা এখানে কি কি শিখলাম? যখন আমরা বলের সূত্র বসাবো তখন আমরা চিহ্ন সহ বসাবো না, চিহ্ন ছাড়া বসাবো, জাস্ট ভ্যালুটা বসাবো। এককগুলোকে কনভার্ট করব, এসআই এককে কনভার্ট করব। কনভার্ট করার পরে যেই মানটা আসবে সেটা আমাদের বলের মান হবে। ঠিক আছে? বলের মান হবে, এবং ওই মানের সাথে এই বলটার প্রকৃতি আমি উল্লেখ করে দিব লাস্টে, যে বলটি আকর্ষণধর্মী নাকি বিকর্ষণধর্মী উল্লেখ করে দিব। তো এখানে যদি দুইটাই প্লাস হতো তাহলে আমি কি বলতাম? সবকিছু সেম, লাস্টে এই বলটি বিকর্ষণধর্মী। ঠিক আছে? এই ছোট ছোট জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। আমরা পরে এই কুলম্বের সূত্রের পরের যে টপিক তড়িৎ ক্ষেত্র সেটা দেখব।